পরিবেশের কিরকম কিন্তু এই জায়গাটা কিন্তু রাজহংস আইল্যান্ড থেকে একটা যদি এমন একটা সুন্দর নির্জন দ্বীপ হয় যার একদিকে শান্ত লেক অপরদিকে ভয়ঙ্কর সুন্দর মহাসাগর তাহলে খুব ভালো হতো তাই না? একদম এইরকমই একটা সুন্দর দ্বীপে থাকতে চাইলে দেখতে থাকুন এই ব্লগটি স্কিপ না করে। সতপদ আর ওটিডিসি জেটি থেকে ঠিক সকাল 11টা 30 মিনিটে ওড়িশা ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ছেড়ে দিল চিল্কারি একটি শান্ত নির্জন দ্বীপ রাজহংস আইল্যান্ডের উদ্দেশ্যে। ওই দ্বীপের ফরেস্ট ডিপার্টমেন্টের যে নেচার ক্যাম্প ওখানেই আজকে রাত্রিটা কাটাবো। আজকে রাত্রিতে আমাদের পরিকল্পনা আছে অলিভ রিডল সি টার্টেল বা পান্না কচ্ছপের খোঁজে বেরোবো। এরা গভীর রাত্রিতে সমুদ্র থেকে উঠে আসে, দেখাই যাক ভাগ্যে কি আছে। বন্ধুগণ, রাজহংস আইল্যান্ডে যাওয়ার পথেই দেখতে পেয়ে গেলাম বহু প্রতীক্ষিত ডলফিন। এরা এখানে সমারসল্টে ব্যস্ত। চিল্কা লেক শো ডলফিন দেখার যে অভিজ্ঞতা তার সম্পূর্ণ ভিজুয়াল ডেসক্রিপশন এই চিল্কা পুরী সিরিজের এপিসোড 2-তে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। বেশ খানিক্ষণ ধরে 3-3টে ডলফিনের সমারসল্ট শার্ক ফিন অ্যান্টেনা দেখে মন ভরে গেল। ওই যে দূরে দেখা যাচ্ছে রাজহংস আইল্যান্ডের নেচার ক্যাম্প। দেখুন দেখুন, চিল্কা লেকের তীরে ওই রাজহংস আইল্যান্ডের যে নেচার ক্যাম্প একটা দুর্দান্ত ক্যানভাস তৈরি করেছে। This Rajhans nature camp, located at the bank of picturesque Chilka Lake, it is an ideal destination for those seeking an eco-friendly and peaceful retreat in the lap of the nature. এই নেচার ক্যাম্পের চারিদিকটা ফেন্সিং করা আছে দেখে বেশ ভালোই লাগলো। এখানে খ্যাঁকশিয়াল, বরা, সজারু, ময়ূর এই ধরনের জীবজন্তুরা যেগুলি এই দ্বীপে থাকে সেগুলি আর এদিকে আসতে পারবে না। এখানে নাইট গার্ডেরও ব্যবস্থা আছে। মোটের ওপর সিকিউরিটি ব্যবস্থা নিয়ে অতটা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। एनिमल बहुत जकेल है, वो यहाँ नहीं आता। वो जकेल समझ लीजिए बहुत डरा हुआ होता है। हाँ, डरा हुआ, वो आपको देखते ही चला जाएगा। हाँ हाँ, मालूम है। ওয়েলকাম ফ্রেন্ডস, আমি এখন এসে গেছি চিলকারি একটি আইল্যান্ডে, নির্জন একটা দ্বীপে। সাতপাড়া থেকে প্রায় 1 ঘন্টা বোটিং রাইড করে আমরা এখানে কিন্তু পৌঁছে গেছি। এই দ্বীপটার নাম হচ্ছে রাজহংস আইল্যান্ড বা রাজহংস দ্বীপ। এই দ্বীপের একদিকে হলো চিল্কা লেক, যেমন দেখতে পাচ্ছেন এই যে চিল্কা লেক দূরে দিগন্ত বিস্তৃত। এই যে চিল্কা লেক ওদিক থেকে শুরু হয়েছে, ওদিকে চলে গেছে। আর এখান থেকে প্রায় 200 থেকে 300 মিটার দূরে এইখান থেকে সোজা চলে গেলে ওদিকে আছে পাওয়া যাবে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ একটা চর। আপনারা যারা নির্জনতাকে পছন্দ করেন, নিরিবিলি থাকতে পছন্দ করেন, প্রকৃতির কাছে 2-1টা দিন কাটিয়ে যেতে চান, এই যে রাজহংস আইল্যান্ডটা এটা আদর্শ জায়গা। এখানে কিন্তু বলার অপেক্ষা রাখে না। আপনারা নিজেরাই দেখুন, আমি আপনাদের ভিজুয়াল ডেসক্রিপশনটা দিচ্ছি, এর মাধ্যমেই আপনারা দেখুন চারিদিকের প্রকৃতিকে
এই প্রকৃতি সত্যি নির্জন, আপনারা দেখুন সত্যি নির্জন। এখন প্রায় বেলা 2:30 বাজে, চলুন এবার লাঞ্চ করতে যাই। দেখুন বন্ধুগণ, লাঞ্চে কি কি দেওয়া হয়েছে। ভাতের সঙ্গে স্যালাড, আলু ভাজা ছাড়াও পাঁপড় দেওয়া হয়েছে, ডাল, পনির, সবজি এবং চিল্কা স্পেশাল খাও মাছ। চলুন দেখাই যাক টেস্ট করে কিরকম হয়েছে আইটেমগুলো। মানে আজকের এই যে লাঞ্চের স্পেশাল আইটেম হলো এই চিল্কার মাছ, এই হলো খাও মাছ। এটার টেস্টটা কিন্তু অন্যরকম টেস্ট। কারণ কি, কারণ এটা হলো ব্রাকিস বা ঈশ্বর নোনা জলের মাছ, তার ফলে টেস্টটা আলাদা। খানিকটা আমাদের শোল মাছের মতো টেস্ট। তো এটা খেয়ে দেখছি, দারুণ লাগছে। প্রিপারেশনটা খুব দারুণ হয়েছে, দারুণ। আমাদের দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট হলো। এদের এখানে লাঞ্চের পুরো মেনু চার্ট দেওয়া আছে। সেই মেনু চার্ট অনুযায়ী 2 পিস মাছ এরা আমাদের দিয়েছে, ডাল যা যা দেখলেন এগুলো দিয়েছে। খাবারের কোয়ালিটি ঠিকই আছে, একদম ন্যাচারাল প্রোডাক্ট। আজকেই মাছটা ধরেছে বললো। আর রাত্রিবেলাতে আছে চিংড়ি মাছ, সেটাও আজকেই ধরেছে। তো সেগুলো এবার আমরা রাত্রিবেলা কী হয় সেটা দেখছি। লাঞ্চের পরই আমরা চারিদিকটা পায়ে পায়ে হেঁটে দেখে নেওয়ার চেষ্টা করলাম। এই যে বিলাসবহুল সুসজ্জিত টেন্টগুলো দেখছেন, এগুলি হলো সুইস টেন্ট। এই সুইস টেন্ট থেকেই চিল্কা লেগুনের যে দৃশ্য দারুণ উপভোগ করতে পারবেন। দারুণ ব্যাপার এটা। আর এই চারিদিকের পরিবেশ দেখছেন, পুরো প্রাকৃতিক পরিবেশ, একদম ন্যাচারাল বিউটি। প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখেই এইসব নেচার ক্যাম্পগুলো তৈরি করা হয়েছে। সেই জন্যই তো এগুলো নেচার ক্যাম্প। এখানে আমরা জিওন নেটওয়ার্ক ভালোই পাচ্ছি। আমরা দেখছিলাম যে এই ক্যাম্পে, মানে এই নেচার ক্যাম্পে মোট কতগুলো টেন্ট অ্যাকোমোডেশন আছে। মোট 10খানা টেন্ট আছে। প্রত্যেকটা টেন্টের মধ্যে 2 জন করে থাকতে পারে। মানে আমরা এসছি আর আমাদের ছেলে আছে 3 জন। 3 জনের অ্যাকোমোডেশন ওই একটা টেন্টেই ওরা করে দিচ্ছে। আর একজনের জন্য এক্সট্রা যে চার্জটা সেটা আমাকে আলাদা করে দিতে হবে। এখানে কিন্তু থাকতে গেলে আপনাকে উড়িষ্যার ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটের থ্রু দিয়ে অনলাইনে বুক করতে হবে, এবং সেটা কিভাবে করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ইকো নেচার ক্যাম্প বুক করার ওয়েবসাইটটি হলো ecotour-odisha.com/menubooking.php। এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করে অনলাইনেই পেমেন্ট করতে পারবেন। জিএসটি ছাড়া 2 জন অ্যাডাল্টের অ্যাকোমোডেশনের জন্য পড়বে 5000 টাকা পার নাইটের জন্য। এরপর বুক নাওতে ক্লিক করে অনলাইনেই পেমেন্ট করে দিন, ব্যাস ইউ আর ডান। জিএসটি নিয়ে আমাদের পড়েছিল 5600 টাকা প্রতি রাত্রির জন্য। এবার দেখে নেওয়া যাক এই টাকাতে আপনি কি কি ফেসিলিটিস পাচ্ছেন। আইডেন্টিটি প্রুফের জন্য আপনাকে নিয়ে আসতে হবে ভোটার আইডি কার্ড বা আধার কার্ড, এই জাতীয় কোনো প্রুফ। অ্যাকোমোডেশন বুকিংয়ের কপির প্রিন্ট আউটটাও নিয়ে আসবেন। এই টাকার মধ্যেই আছে 2 জনের জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। 2 বেলা চাও পাবেন। 4 থেকে 18 বছর বয়সী শিশুরা বা আমার সঙ্গে এলে অতিরিক্ত চার্জ লাগবে। গাড়ির ড্রাইভার এলেও অতিরিক্ত চার্জ লাগবে। শীততাপ নিয়ন্ত্রিত 2 বেডেড সুইস টেন্টে রাত্রিবাস। সাতপদা থেকে নেচার ক্যাম্প বা নেচার ক্যাম্প থেকে সাতপদার এই যে বোট রাইড, এই খরচের মধ্যেই ধরা আছে। এর মধ্যেই আছে ডলফিন পয়েন্ট এবং সি মাউথ ট্যুর। সম্পূর্ণ প্যাকেজের মূল্য হিসাবে এই ব্যবস্থাকে আমার ভ্যালু ফর মানি বলেই মনে হয়েছে। সেই ভোর 3টে থেকে ভ্রমণ পরিশ্রমের পর এবার বোধহয় ভ্রমণ বিশ্রামের পালা। আমাদের সোহম তো আগেই চলে গেছে এই শীততাপ নিয়ন্ত্রিত তাঁবুতে শয়নের অভিজ্ঞতা নেওয়ার জন্য। ঘুম ভেঙে বাইরে বেরিয়ে এসে দেখলাম সূর্যাস্ত হয়ে গেছে। দিক চক্রবালের হালকা কমলা বর্ণ বলে দিচ্ছে তোমরা কিন্তু দেরি করে ফেলেছ। এলাকাটা নির্জন বলে এখানে অন্ধকারও যেন তাড়াতাড়ি নামতে চাইছে। আমরা একটু অন্ধকারের মধ্যে জঙ্গল সাফারি করতে বেরিয়েছি, এখানে কি কি আছে দেখার জন্য। এই হলো উড়িষ্যা গভর্নমেন্টের ফরেস্ট এবং এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের ব্যানার। এখানে এই রাজহান্স নেচার ক্যাম্পের সব ইউজফুল ইনফরমেশনগুলো দেওয়া আছে, যেগুলো আমরা আগেই আলোচনা করেছি। যাই হোক, অন্ধকারে এদিক ওদিক ঘুরতে না ঘুরতেই আমাদের চা খাওয়ার ডাক পড়ল। আর এই যে রাস্তাটা দেখছেন,
এই রাস্তাটা সোজা চলে গেছে ওই বঙ্গোপসাগরের দিকে। এই হলো রাজহান্স নেচার ক্যাম্পের বেশ বড় ডাইনিং রুম। একসঙ্গে কিন্তু অনেকজন খেতে পারবে। আর এই চায়ের সঙ্গে পরিবেশিত হলো টেস্টি টেস্টি গরম গরম পাকোড়া। আধুনিক মানে দুটি বড় সড়ো বেসিনের পাশেই এই হলো বেশ বড় সড়ো ওয়াটার পিউরিফায়ার। এখানে 3 ধরনের জল পাওয়া যায়, ঠান্ডা জল, গরম জল এবং সাধারণ জল। এই হলো নেচার ক্যাম্পের কিচেনটি বেশ বড় সড়ো এবং হাইজেনিকও বটে। এখন চলছে ডিনারের প্রিপারেশন, সবাই তাই ব্যস্ত। এই নেচার ক্যাম্পে আপনি কাউকে না পেলেও এই দুটি প্রাণীকে কিন্তু পাবেন। বন্ধুগণ, এখন দেখে নিন নেচার ক্যাম্পের অন্ধকারে নির্জন পরিবেশ। আপনি চাইলে এরা বনফায়ারের ব্যবস্থাও করে দেবে এক্সট্রা চার্জের বিনিময়ে। চিল্কা লেকের পাশেই এই শান্ত নির্জন পরিবেশে 1টা বা 2টো রাত্রি অনায়াসে কাটিয়ে যেতে পারেন আপনার পুরনো অনুভূতিগুলিকে ফিরে পাওয়ার জন্য। যাই হোক, চা খাওয়ার পর আমরা চললাম সি বিচের দিকে। সঙ্গে আছে আমাদের লোকাল গাইড অবিনাশ। মাত্র 5 মিনিটের হাঁটা পথ। কিছু জন্তু জানোয়ার বাদ দিলে এই মুহূর্তে আমরা 4 জন ছাড়া এই বিচে আর কেউ নেই। এই বিচে আপনার সঙ্গী শুধুমাত্র সমুদ্রের গর্জন আর ওই আকাশের তারা। এখানে লাল কাঁকড়াও পাওয়া যায়। মোবাইলের আলোতে সেগুলি খোঁজার চেষ্টা করছি। হ্যালো ফ্রেন্ডস, এখন প্রায় সন্ধ্যে 6:30 বাজে আর আমরা আছি এখন নির্জন এই যে আইল্যান্ডটা, রাজহান্স আইল্যান্ডের সমুদ্র সৈকতে। আমরা খানিকক্ষণ আগে ছিলাম চিল্কা লেকের তীরে, আর বর্তমানে রাজহান্স আইল্যান্ডের সমুদ্র সৈকতে। কিন্তু অন্ধকার হয়ে গেছে, কিছুই ঠিকমতো বোঝা যাচ্ছে না। আমরা ভেবেছিলাম কচ্ছপ দেখতে পাবো, ক্যাকশিয়াল দেখতে পাবো, এই কোনোটাই দেখতে পাইনি। এখন চেষ্টা করবো আরেকবার এসে এই কচ্ছপ বা ক্যাকশিয়াল দেখতে পাওয়ার। তো এই দেখুন সমুদ্রটা, অন্ধকারে যদি কিছুটা দেখা যায়, বিশাল সমুদ্র। এই সমুদ্রটা একদম ভার্জিন। আমরা সকালে অবশ্যই দেখাবো আপনাদের। প্রায় আধ ঘন্টা সময় কাটিয়ে ফিরে এলাম ক্যাম্পে। ওই বিচে ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটাবেন সেই রকম ফেসিলিটি এখনো ওখানে নেই। ক্যাম্পের মধ্যেই বসে সময় কাটানোর জন্য ভালো ব্যবস্থা আছে। একসঙ্গে বেশ কয়েকজন এলে বেশ ভালোই সময় কাটবে। এই মুহূর্তে কিন্তু এই তাঁবুতে এসি চলছে, সন্ধ্যে থেকে কিন্তু এসিটা চলছে। আর এই মুহূর্তে টেন্টের ভিতর কিন্তু বেশ ঠান্ডা। আবার ডিনারের ডাক। ঘন্টাখানেক ঘুমিয়ে আমরা চললাম ডিনারের উদ্দেশ্যে। এখন সময় 10টা, রাত্রি 10টা, আর আমরা যাচ্ছি এখন ডিনার খেতে। এবার ডিনারে কি কি আইটেম পাওয়া যাচ্ছে বা কী ধরনের এখানকার খাবারের কোয়ালিটি, সেটাও আমি আপনাদের দেখাবো এবং বলবো। চলুন আমার সঙ্গে ডিনারটা এনজয় করতে। আর চারিদিকের পরিবেশ তো অ্যাজ ইউজুয়াল। এখানে অন্ধকার নামলেই আরও নির্জন জায়গা, নির্জন দ্বীপ আরও নির্জন হয়ে ওঠে, আরও নির্জন হয়ে ওঠে। দেখুন নির্জন, এখন তো চারিদিকে অন্ধকার, একদম নিস্তব্ধ জায়গা, কিছুই নেই, একদম নিস্তব্ধ জায়গা চারিদিকটা। সকাল থেকে আমরা এত রকমের খাবার খাচ্ছি যে আমরা সবাই খাবারের দিক দিয়ে ওভারলোডেড। তাই রাত্রিতে আর রাইস নয়, রুটিই ঠিক আছে। এবার দেখে নেওয়া যাক রুটির সঙ্গে কি কি আইটেম দেওয়া হয়েছে।
আমাদের ডিনার সার্ভ করা হয়ে গেছে। এবার আমরা দেখে নিচ্ছি কি কি আইটেম এখানে দেওয়া হয়েছে। এই হলো রুটি, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, মিক্সড ভেজ, পায়েস, আর দারুণভাবে পরিবেশন করা হয়েছে। দেখলেন তো বন্ধুগণ, কেমন সুন্দরভাবে সার্ভ করা হয়েছে ডিনার। মায়াপুরের ইস্কন মন্দিরের গদা ভবনে খাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে। এইরকম ঝকঝকে থালাতে খাওয়ার আগ্রহ নিতে নিতে খাওয়ার আনন্দটাই আলাদা। টেস্ট বলো কেমন, তুমি তো খাচ্ছ? আমি মিক্স ভেজটা খেয়েছি, ভালো লাগছে। তুই কি খেয়েছিস? তো বন্ধুগণ দেখলেন কি কি আইটেম দেওয়া হয়েছে। খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, যাকে বলে হাইজেনিকভাবে এখানে কিন্তু খাবার পরিবেশন করা হয়েছে। সুতরাং এখানে যদি আপনারা বেড়াতে আসেন, মানে রাত্রের খাবারটাও খুব দারুণভাবে পাবেন। ভাবছি ওমস কেন আগে পায়েসটা খাচ্ছি, ভালো লাগছে, আগেই পায়েসটা খাচ্ছি। মিষ্টি হলে পরে খেতাম। প্রথমেই আমি যেটা বলতে চাইছি যে এখানকার যে পরিবেশন, ক্লিনলাইনেস, যেটাকে বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা, সব ব্যাপারটাই কিন্তু ভালো লাগছে। মানে আপনারা এখানে একদম ফ্রেশ খাবারটা পাবেন, এই ব্যাপারটা কিন্তু এনারা এনশিওর করছেন। টেস্টি মিক্সড ভেজটা খেলাম, টেস্টি ডালটা একটু টেস্ট করলাম, এটাও ভালো লাগছে। সবগুলোই মানে টেস্টফুল একটা আইটেম। ডাল, মিক্সড ভেজ আর চিংড়ি মাছের মালাইকারি। সমস্যা হচ্ছে এটা খেলে অন্য কিছু খাওয়াটা খেতে ভালো লাগবে না, সেই জন্য এটা খাবো কিন্তু ভাবছি। তাও খেয়ে দেখি, কারিটা খেতেও ভালো লাগছে। এই চিংড়ি মাছ কিন্তু আজকেই ধরা হয়েছে এই আমাদের চিল্কা লেক থেকে। এই চিল্কার মনে হয়েছে না? হ্যাঁ, আজকেই ধরা হয়েছে। এই হলো চিংড়ির ব্যাপার, একদম মানে যেখানে আছেন সেখানকারই খাবারটা পাচ্ছেন। এর থেকে আর বড় কি হতে পারে? বাইরে কোথাও যেতে হচ্ছে না, এখানেই মাছ পাচ্ছেন আর এখানেই সব কিছু পাচ্ছেন। কিছু কিছু আইটেম বাইরে থেকে কিনে আনতে হয়েছে, মেন যে আইটেমটা মাছ, চিংড়ি মাছ, এগুলো সব এখানেই পাচ্ছেন। অন্ধকার হয়ে গেলে চারিদিকটা এখানে এতটাই নির্জন হয়ে পড়ে যে বোঝাই যাবে না ওখানে মানে ওদিকে কি আছে। শুধু এই ক্যাম্পাসের মধ্যেই আলোর ব্যবস্থা আছে, ওদিকটাতে অত আলো নেই, যার ফলে চট করে কিছু বোঝা যাবে না। সকাল থেকে সন্ধ্যের আগে অবধি এই জায়গাটা দারুণ লাগবে। অন্ধকার হয়ে গেলে আপনাকে শুধু অনুভব করতে হবে। এখন রাত্রি প্রায় 11টা। শীততাপ নিয়ন্ত্রিত তাঁবুতে সোহম এবং তার মা নিদ্রামগ্ন। আমি বেরিয়ে পড়লাম অলিভ রিডল বা সাগর কচ্ছপ দর্শনের উদ্দেশ্যে, সেই সমুদ্রের তীরে যেখানে আমরা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম। আর এই মাঝরাত্রিতে আমার সঙ্গে যাচ্ছে অবিনাশ ভাই। তো আমরা এখন এই আলোকিত রাস্তা দিয়ে যাচ্ছি। ওই যে জ্যাকেল জ্যাকেল বাঁ দিকে ঝোপের মধ্যে ঢুকে গেল। এই জ্যাকেল বা খ্যাকশিয়ালগুলো তীব্র আলোতে লুকিয়ে পড়ার চেষ্টা করে। गुड इवनिंग। सुबह मेरे को फोन किया था। ओह, मैं आपको ही फोन किया था। हाँ हाँ। आपका नाम है लक्ष्मण भैया? जी जी। अच्छा अच्छा अच्छा, आओ यहाँ के इंचार्ज है। ঠিক এখানে আমাদের সঙ্গে পরিচয় হলো। ইনি হলেন লক্ষ্মণ বেহরা, পুরো রাজহান্স আইল্যান্ড এখানকার ইনি ফরেস্ট অফিসার। তো পুরো ইনচার্জ, পুরো এলাকাটা ইনচার্জ হচ্ছে ইনি। এখানে একটা ফরেস্ট রেস্ট হাউস আছে যেটা এখানকারই অফিসারদের জন্য। এই দেখুন অবিনাশ ভাইয়ের হাতে বালতি, কারণটা কি শুনুন তাহলে। আমাদের অবিনাশ ভাই এই বালতিটা নিয়ে যাচ্ছে। যদি কচ্ছপ ডিম দেয়, সেই ডিমগুলো বালতিতে তুলে এনে কোথায় নিয়ে যাবে? হাঁচারি আছে ওখানে, ওখানে হাঁচারিতে গিয়ে ওই ডিমগুলোকে রেখে প্রোটেক্ট করা হবে, মানে সুরক্ষা দেওয়া হবে আর কি, যাতে করে খ্যাকশিয়াল বা অন্যান্য কোনো জন্তু এসে নষ্ট করতে না পারে। হঠাৎ দেখতে পেলাম বরা নামক জন্তুটিকে। কচ্ছপের ডিম খাওয়ার জন্য এদিক ওদিক ঘোরাফেরা করছে।
ওই দেখুন কালু আবার ওকে তাড়া করেছে। তো এখানে এই কচ্ছপের ডিম খাওয়ার জন্য মানে খ্যাঁকশিয়াল ছাড়াও শুয়োর জাতীয় একটা প্রাণী যেটা দেখলেন বসে থাকে চুপচাপ, কি না ওরা কচ্ছপের ডিম খাবে। আর আমরা এখন প্রায় 11টা বেজে গেল, আর আমরা দুজনে মিলে এই নির্জন একটা দ্বীপের মধ্যে হাঁটছি। আমাদের এই অবিনাশ ভাইয়ের সাহসে ভর করে আমিও হেঁটে চলেছি এই রাত্রিবেলায় এই নির্জন আইল্যান্ডে, কেউ নেই আমরা দুজন ছাড়া। জাস্ট ভাবুন, ইমাজিন করুন যে আমরা এখন এখানে নির্জন আইল্যান্ডে হাঁটছি দুজনে, যেখানে অন্য কোনো মানুষই নেই, শুধুমাত্র আছে জন্তু জানোয়ার। এই প্লেসে এই স্থানে অলিভ রিডলের পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখানে ওরা সাগর থেকে উঠে আসে ডিম পাড়ার জন্য। অবিনাশ ভাই আশ্বস্ত করলেন একটা হলেও দেখতে পাওয়া যাবে এখানেই। আমরা বিচ থেকে একটু উপরে উঠে এসেছি। তো কচ্ছপগুলো কি করে, সমুদ্র থেকে উঠে এই সব জায়গাতে এসে ডিমটা পাড়ে। আর আমাদের অবিনাশ ভাইদের কাজ ওই সব ডিমগুলো এখান থেকে তুলে নিয়ে গিয়ে হ্যাচারিতে গিয়ে রেখে ওগুলোকে সুরক্ষা প্রদান করাটা। মাঝে মাঝে আমরা লক্ষ্য রাখছি সমুদ্রের দিকে, যদি ওই সমুদ্র কচ্ছপের দেখা পাওয়া যায়। তারপরই হঠাৎই দেখতে পেলাম সেই সমুদ্র কচ্ছপ বা অলিভ রিডলকে আস্তে আস্তে করে ওপরের দিকে উঠে আসছে। বেটা অবিনাশ ভাই পরম মমতায় ডাকছে বেটা বেটা করে। আসলে এরা ডিম পাড়ার জন্য জায়গা খুঁজছে বা গর্ত করছে। অবিনাশ ভাই এই সমুদ্র কচ্ছপ বা অলিভ রিডল নিয়ে কয়েক বছর ধরেই কাজ করছে। সে বলল এখনও 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে ডিম পাড়তে। এই জায়গাটা পছন্দ না হলে অন্যত্র যাবে। আমরা তাই বেটাকে আর ডিস্টার্ব না করে ফিরে চললাম। এই জায়গাটাই দেখুন অলিভ রিডল গর্ত করেছে, তারপর জায়গাটা পছন্দ হয়নি, আবার অন্যত্র চলে গেছে। ফেরার সময় দেখতে পেলাম একটা অলিভ রিডলকে আমাদের কালোই প্রথম ওকে ট্রেস করে, কিন্তু মৃত। তো এবার আমরা ফিরে যাচ্ছি। তো আমরা মোটামুটি প্রায় 1 ঘন্টা ধরে মানে ডান দিক বাঁ দিক মিলিয়ে সমুদ্রের তীরে প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা হাঁটলাম। তবে একটা মৃত অলিভ রিডল আমরা দেখতে পেয়েছি, যেটা মানে খুব খানিকক্ষণ আগে হয়তো মারা গেছে, সেরকম একটা রিডল আমরা দেখলাম। তো ওইভাবে অলিভ রিডলগুলো ওপরে আসে, এসে ডিম পাড়ে আবার চলে যায়। এই রাজহান্স আইল্যান্ডে একটি ফরেস্ট রেস্ট হাউস আছে, যেটা আমি আপনাদের কাল সকালে দেখাবো। এই হলো সাতপাদা। এখান থেকে আমরা নৌকো করে মানে মোটর চালিত গাড়িতে করে চলে যাই রাজহান্স। এই হচ্ছে রাজহান্স আইল্যান্ড। আর এই হলো বে অফ বেঙ্গল, ওল্ড মাউথ। এখন বাজে রাত্রি ঠিক 12টা। আমরা ফিরে এসেছি। সো গুড নাইট অবিনাশ ভাই, সি ইউ ইন দ্য মর্নিং রাজহান্স আইল্যান্ডে। এইভাবেই আমাদের একটা রাত্রি কেটে গেল। অবশেষে ফিরে এসেছি আমাদের টেন্টে। এই হলো টেন্ট। এখানে কিন্তু চাবির কোনো ব্যবস্থা নেই, বাইরে থেকে আমি এসেছি। টেন্টের চেনটা খুলবো, ভেতরে ঢুকে যাবো। মানে ইনফ্যাক্ট এখানে ওই ভয়টা নেই যে বাইরে কেউ এসে চেন খুলে ভেতরে ঢুকে যাবে। গুড মর্নিং ফ্রম রাজহান্স আইল্যান্ড। এখন সময় সকাল 6টা। আজকে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। সূর্য উঠছে ওখান থেকে, ওই যে সকাল সকাল চাও রেডি হয়ে গেছে। আর এই চা খেয়েই যাব এই আইল্যান্ডের ভার্জিন বিচে, যেখানে আমরা দর্শন পেয়েছিলাম সমুদ্র কচ্ছপ বা অলিভ রিডলের। এই লেকের ধারে বসে সকালবেলায় চা খাওয়ার আমেজটাই আলাদা। দারুণ লাগে চাটা সকালবেলায়।
সকালবেলায় রাজহংস আইল্যান্ডের দৃশ্যটা একবার দেখে নিন, আর তার সঙ্গে অনুভব করুন চিল্কা লেকের এক দারুণ দৃশ্য। চা খেয়েই চললাম এই রাজহংস আইল্যান্ডের বিখ্যাত সি বিচে সানরাইজ দেখতে। বন্ধুগণ, স্কিপ না করে ভার্চুয়ালি আমাদের সঙ্গে থাকুন এই দুর্লভ দৃশ্যের সাক্ষী হতে। এই হলো সেই 300 মিটার লম্বা রাস্তা যেটা দিয়ে আমরা রাত্রিতে হেঁটে গিয়েছিলাম অলিভ রিডিল দর্শন করার জন্য। চারিদিকে জঙ্গল জঙ্গল পরিবেশটা দেখুন কত সুন্দর। ওই যে দেখুন রাস্তা শেষ প্রান্তে চিল্কা লেকের কিছুটা অংশ দৃশ্যমান। বাহ, রাজহংস বলিয়ে। আর এই রাস্তা ধরে সোজা হাঁটলে পৌঁছে যাবেন রাজহংস আইল্যান্ডের বিখ্যাত ভার্জিন বিচে। এই হলো রাজহংস আইল্যান্ডের স্টাফ কোয়ার্টার। আর সামনে যে বাংলোটি দেখছেন ওটি হলো উড়িষ্যা গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের এফআরএইচ বা ফরেস্ট রেস্ট হাউস। এটি চিল্কা লেক এবং বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে অবস্থিত। মূলত ফরেস্ট অফিসারদের জন্য এই বাংলো হলেও আপনারাও থাকতে পারেন, তবে তার জন্য ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার বা ডিএফওর কাছ থেকে পারমিশন নিতে হবে। যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এসটিডি কোড দিয়ে। এই রাজহংস আইল্যান্ডের কাছেই একটা মালয়েশিয়ান কার্গো জাহাজ JIN HWA-32 ক্র্যাশ করে গিয়েছিল একদম শোরের কাছেই বছর দেড়েক আগে। আমাদের পশ্চিমবাংলার একজন মার্চেন্ট জাহাজটিকে টুকরো টুকরো করে কেটে নিয়ে যাচ্ছে ট্রাক্টরে করে। এই বালিয়াড়িতে যে চাকার দাগ দেখছেন সেটা ওই ট্রাক্টরেরই চাকার দাগ। এই হলো উড়িষ্যা গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট রেস্ট হাউস। এখানেও আপনি স্পেশাল পারমিশন নিয়ে থাকতে পারবেন। একদম সমুদ্রের ধারেই। যতই এগোচ্ছি সমুদ্রের গর্জন ততই স্পষ্ট হচ্ছে। আমাদের সঙ্গে কালুও চলছে মহাফূর্তিতে। কাল রাত্রিতেও আমাদের সঙ্গে ছিল, আজকে সকালবেলাতেও আমাদের সঙ্গে আছে। সুতরাং বন্ধুগণ, আপনারা এখানে এলে একটা কথা ঠিক যে আপনারা কিন্তু কালুর সাহচর্য পাবেন। এই বালির উপর দিয়ে হাঁটতে অসুবিধে হলেও সকালবেলা কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে চারিদিকে নির্জন প্রাকৃতিকভাবে সুন্দর পরিবেশকে দেখে নেওয়া যাক। ওই যে একটু দূরে সবুজ রঙের বেড়া দেওয়া যে অংশটা দেখছেন ওটাই হলো অলিভ রিডিলের হ্যাচারি। ওখানে বালির মধ্যে বেশ কিছুটা গভীরে সমুদ্র কচ্ছপের ডিমগুলি নির্দিষ্ট উষ্ণতায় সংরক্ষিত করে রাখা হয়েছে বিভিন্ন বন্য প্রাণীদের হাত থেকে রক্ষা করে। দেখুন দেখুন, হোয়াট এ বিউটিফুল গোল্ডেন বিচ। বন্ধুগণ, স্কিপ না করে এই সোনালী বিচের সৌন্দর্য উপভোগ করুন। এই যে বিচটা দেখতে পাচ্ছেন
এই বিচটা নাম হলো রাজহংস আইল্যান্ড বিচ। রাজহংস আইল্যান্ড যেটা দেখালাম ওদিকটাতে হলো চিল্কা আর এই দিকটাতে হলো বঙ্গোপসাগর, মাত্র 300 মিটারের তফাৎ। এই দ্বীপটার সর্বাধিক চওড়া হলো 500 মিটার। সমুদ্রের তীরে চলে এলাম, 300 মিটার হেঁটে সকালবেলাতে পৌঁছে গেলাম। এবং এই বিচের এই যে দেখছেন তো সোনালি কালারটা, গোল্ডেন কালার, মানে পুরীর বিচের যে খ্যাতি তার সোনালি বিচের জন্য তার প্রকৃত দৃশ্য এই সমস্ত বিচগুলোতেই পাবেন। এই দেখুন এই যে বিচ, এই আইল্যান্ডে খুব কম মানুষই আসে বলে এই বিচ তার সোনালি রং এখনও ধরে রেখেছে। আপনি পুরীতেও পাবেন সোনালি বিচ, কিন্তু এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন বিচ পাওয়া খুব মুশকিল। পুরী তার সোনালি রংটা হারিয়ে ফেলেছে মানুষের ভিড়ে। দেখে নিন এখানে সোনালি বিচ অনেক দূর চলে গেছে। এই রাজহংস আইল্যান্ড হলো চিল্কার সব থেকে সুন্দরতম আইল্যান্ড। শরীর স্বাস্থ্য মন ভালো রাখার জন্য ভ্রমণ করুন পাহাড়, জঙ্গল আর সমুদ্র। শরীর স্বাস্থ্য মন ভালো রাখতে ভ্রমণ করুন পাহাড়, সমুদ্র আর জঙ্গল। এই তিনেই আমাদের মঙ্গল।